আজকে আমরা শুরু করব অ্যাটমিক নিউক্লিয়াসের দ্বিতীয় দিনের ক্লাস। এর আগের দিন আমি নিউক্লিয়াসের ডেনসিটি, নিউক্লিয়াসের প্রপার্টিজ, নিউক্লিয়াসের সাইজ, নিউক্লিয়াসের রেডিয়াস কিভাবে মাস নম্বরের উপর ডিপেন্ড করে সেই সমস্ত জিনিসগুলি করিয়েছি। এছাড়াও আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার, মিরর নিউক্লিয়াস এটসেট্রা এই সমস্ত জিনিসগুলি করিয়েছি। যদি কেউ না করে থাকো অবশ্যই আমার ওই ক্লাসটা করবে। তো আজকে আমি করাবো নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি। তো এটা আমি এমন বেসিসে করাচ্ছি যেটা সব ক্লাসের জন্যই কাজে লাগবে, 12 বা অনার্স দুটো বেসিসেই কাজে লাগবে। তো আমি একটি এক্সাম্পল দিয়ে শুরু করছি। এরকম যে নেচারে 272টা স্টেবল নিউক্লিয়াস রয়েছে। তো এই 272টার মধ্যে 160টা নিউক্লিয়াস হচ্ছে বা নিউক্লিয়াই হচ্ছে ইভেন, অর্থাৎ যেখানে প্রোটন সংখ্যাও জোড় সংখ্যক এবং নিউট্রন সংখ্যাও জোড় সংখ্যক। এবং আমরা দেখছি এই ইভেন নিউক্লিয়াস সব থেকে স্থায়ী বেশি বা মোস্ট স্টেবল নিউক্লিয়াস, অর্থাৎ এদের স্থায়িত্বটা সব থেকে বেশি। 56টা রয়েছে ইভেন অড, যার মধ্যে জেড হচ্ছে ইভেন এবং এন হচ্ছে অড, এবং 52টা হচ্ছে অড ইভেন, যেখানে প্রোটন সংখ্যা হচ্ছে অড এবং নিউট্রন সংখ্যা হচ্ছে ইভেন। তো এরা রয়েছে, এরা হচ্ছে যেখানে আমরা দেখছি যে ভর সংখ্যা হয়ে যাবে একটি বিজোড় সংখ্যক। তো এরা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেবল, অর্থাৎ এদের স্থায়িত্ব এতটাও বেশি নয়, মোটামুটি এদের স্থায়িত্ব। তো এদের মান কিরকম কি না সেটা আমরা আজকে ক্লাসে করব। এবং আমরা দেখছি অড নিউক্লিয়াস সব থেকে লিস্ট স্টেবল, অর্থাৎ স্টেবিলিটি সব থেকে কম, যেটা 4টে রয়েছে মেজার। তো সব থেকে বেশি স্টেবল হচ্ছে ইভেন নিউক্লিয়াই। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই বিভিন্ন নিউক্লিয়াসগুলি বিভিন্ন বাইন্ডিং এনার্জি এক্সিকিউট করে, অর্থাৎ এদের বাইন্ডিং এনার্জি প্রত্যেকের আলাদা আলাদা। যার বাইন্ডিং এনার্জি বেশি সেটার স্টেবিলিটি বা স্থায়িত্ব তত বেশি, যার কম তার স্থায়িত্ব তত কম। তো আমরা আজকে আসবো বাইন্ডিং এনার্জি কি, সেটার এক্সপ্রেশন, সেটা থেকে কিছু আমরা প্রবলেম করব, সেটার গ্রাফ করব, সেটা থেকে কিছু প্রবলেম করব, এবং আমরা আসবো নিউক্লিয়ার স্ট্রাকচারে এবং সেখানকার দুটো স্ট্রাকচার, লিকুইড ড্রপ মডেল এবং শেল মডেলের আজকে বেসিক জিনিসটা শুধু নামটা উল্লেখ করে তার কিছু ডেফিনেশন দেব, এবং পরের ক্লাসে লিকুইড ড্রপ মডেলের অ্যানালাইসিস করব। তো আজকে আমরা শুরু করছি বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তির কি জিনিস। নিউক্লিয়াসের বন্ধন শক্তি হলো সেই শক্তি যেই শক্তির জন্য নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে। তো এই বাইন্ডিং এনার্জির সোর্স কি, বা বাইন্ডিং এনার্জিটা বন্ধন শক্তি কিভাবে তৈরি হলো? এর আগের দিন এই চ্যাপ্টার শুরুতে আমি E=mc² সূত্রের কথা বলেছি, যেটি আইনস্টাইনের ফেমাস মাস এনার্জি ইকুইভ্যালেন্ট ইকুয়েশন। তো সেই সমীকরণ আমরা দেখেছি মাস কিভাবে এনার্জিতে কনভার্ট হয়, এবং সেই সংক্রান্ত আমরা E=mc² ফর্মুলাটা পড়েছি। তো এই বাইন্ডিং এনার্জি উৎসটা হচ্ছে এরকম, একটা নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় আমাদের নিউক্লিয়ন দরকার হয়। নিউক্লিয়নগুলি যখন পৃথক পৃথক অবস্থায় থাকে তখন তাদের ইন্ডিভিজুয়াল মাস যদি আমি অ্যাড করি, সেই মাস নিউক্লিয়াসের মাস অপেক্ষা বেশি। অর্থাৎ কথাটা একটু শুনতে কেমন কেমন লাগছে, তবু আমি যদি বলি 5টা নিউক্লিয়ন রয়েছে, আমি এটা জাস্ট উদাহরণ হিসাবে বলছি। এই 5টা নিউক্লিয়নের মধ্যে প্রোটন নিউট্রন যাই হোক রয়েছে। এই 5টা নিউক্লিয়নের ইন্ডিভিজুয়াল প্রত্যেকের ভর ধরুন 1 ইউনিট করে। তো 5 জনের মিলিত ভর কত? 5 ইউনিট, যখন এরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। এবার এরা যখন একটা নিউক্লিয়াস ফর্ম তৈরি করবে, তো এই একটা নিউক্লিয়াস তৈরি করলে যার মধ্যে 5খানা এই নিউক্লিয়ন রয়েছে, এর ভর অন্তত 5-এর কম হবে। ধরলাম আমি 4 ইউনিটস বা 4.5 ইউনিটস হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এরা যখন পৃথক অবস্থায় থাকে তখন এদের ভরটা বেশি, কিন্তু যখন নিউক্লিয়াস তৈরি করে সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এই 5টা নিউক্লিয়নই রয়েছে, কিন্তু ভরটা তাদের পৃথক যে ভর যোগ করলে যেটা হবে তার তুলনায় কম। তো এটা কেন হচ্ছে?
এই নিউক্লিয়নগুলি যখন নিউক্লিয়াস তৈরি করে তখন এদের মাসের কিছু অংশ এনার্জিতে কনভার্ট হয় এবং সেই এনার্জি এই নিউক্লিয়নগুলিকে একসাথে ধরে রাখে। অর্থাৎ আমি যদি এটা অ্যানালাইসিস করি, এটা আসছে মাস এনার্জি কনজারভেশন ল বা ভর শক্তির সংরক্ষণ নীতি থেকে। কিরকম? ধরলাম আমি একটি নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা Z, ভর সংখ্যা A, তাহলে নিউট্রন সংখ্যা কত? A মাইনাস Z। আবার বলছি, একটি নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা Z, ভর সংখ্যা A এবং অতএব নিউট্রন সংখ্যা A মাইনাস Z। আমি ধরলাম প্রত্যেকটি প্রোটনের ভর mp এবং নিউট্রনের ভর mm এবং নিউক্লিয়াসের ভর mz, a mz, a এর জন্য দিচ্ছি যে এই নিউক্লিয়াসটা বোঝাচ্ছে যে খানা প্রোটন রয়েছে এবং তার মাস নম্বর বা ভর সংখ্যা হচ্ছে a। তাহলে আমি যদি ভর শক্তির সম্মিলিত সূত্রটা ইউজ করি, নিউক্লিয়াস ফর্মের আগে যখন প্রোটন আর নিউট্রন বিচ্ছিন্ন অবস্থায় ছিল তাহলে তাদের মোট ভর কত? একটা প্রোটনের ভর mp, তাহলে z খানা প্রোটন রয়েছে, তাহলে z mp প্লাস নিউট্রন রয়েছে কতটা? a মাইনাস z। একটা নিউট্রনের ভর mm, তাহলে এতগুলো নিউট্রনের ভর কত? a মাইনাস z। তো এটা হচ্ছে মাস। এবার যদি এটাকে আমি এনার্জিতে কনভার্ট করি কি হবে? ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ এম সি স্কোয়ার। এই টার্মটা হচ্ছে এম মাস, এটা হচ্ছে সি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে একটা এনার্জি টার্ম। ইজিক্যাল টু কি তৈরি করলো? এটা একটা নিউক্লিয়াস তৈরি করলো এবং যে নিউক্লিয়াসটাকে আমরা ইন্ডিকেট করেছি Z, A দিয়ে, এবং কিছু এনার্জি এই মাস ডিসিপেটিভ হয়ে কিছু এনার্জি তৈরি করেছে। তো এই পাশে যেহেতু এনার্জি রয়েছে, এটাকেও আমাকে এনার্জি টার্মসে আনতে হবে, ভরের টার্মসে রাখলে হবে না। তাহলে এর করসপন্ডিং এনার্জি হচ্ছে এটা, এবং বাদ বাকিটা কি এনার্জিতে কনভার্ট হয়েছে? বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জিকে আমি বি সিম্বল দিয়ে প্রকাশ করলাম। তো আচ্ছা, বাইন্ডিং এনার্জিকে আমি বি নয় ডেল ই সিম্বল দিয়ে প্রকাশ করছি। তো আমি যদি দেখি আগে যে শক্তি ছিল এটা নিউক্লিয়াস ফর্ম হওয়ার পরে শক্তি, এটা হচ্ছে বন্ধন শক্তি, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ইকুইভ্যালেন্ট এনার্জি। তো আমি যদি এখান থেকে ডেল ই এর ভ্যালুটা বের করি বা বন্ধন শক্তির ভ্যালু বের করি, তাহলে কি হচ্ছে? কিছু না, এটাকে আমি নিজে সি স্কোয়ার কম দিয়েছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই বন্ধন শক্তি হচ্ছে আগের ভর মাইনাস নিউক্লিয়াসের ভর, অর্থাৎ পৃথক পৃথক অবস্থায় নিউক্লিয়নগুলির ভর মাইনাস নিউক্লিয়াসের ভর। তো এটাকে আমরা বলি ভর ত্রুটি। এই বিয়োগফলটাকে সেটাকে আমরা ডেল এম দিয়ে প্রকাশ করলাম এবং পাশে রয়েছে সি স্কোয়ার। তো এই হলো আমাদের বন্ধন শক্তি রাশিমালা প্রতিষ্ঠা। তো এই ডেল ই ইজিক্যাল টু ডেল এম সি স্কোয়ার, যেখানে ডেল এম কে আমরা বলি ভর ত্রুটি। তো এই ডেল এম এর মান কিন্তু কখনো ঋণাত্মক হবে না, ডেল এম এর মান সর্বদা ধনাত্মক, কারণ এই জেড এমপি বা এ মাইনাস এই ভ্যালুটা এটার থেকে সবসময় বড়, এই ভ্যালুটা এটার থেকে সবসময় বড়, তাই ডেল এম এর মান কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। তো আমরা এই বন্ধন শক্তির যদি আমরা লেখচিত্র দেখি, এটা হলো আমাদের বন্ধন শক্তির ফর্মুলা, এটা বিশেষ অঙ্ক আসে পরীক্ষায়, তো আমরা করব। আমরা যদি বন্ধন শক্তির লেখচিত্র দেখি, সেই লেখচিত্রটা হচ্ছে এরকম। আমি এখানে লেখচিত্র রাখছি। বোর্ডের এই সাইডটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে বোর্ডের এই সাইড। তো এই লেখচিত্রটা
অনেকটা এরকম। আমি এই অক্ষ বরাবর প্লট করব B/A, অর্থাৎ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, এবং এই বরাবর প্লট করছি A বা মাস নম্বর। তো আমি দেখতে পাচ্ছি যে মাস নম্বর যখন কম, অর্থাৎ ভর সংখ্যা কম, যেটাকে আমরা হালকা নিউক্লিয়াস বলি, হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে বন্ধন শক্তি কম, আবার ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রেও কিন্তু বন্ধন শক্তি কমে যাচ্ছে। তো মাঝারি নিউক্লিয়াসগুলির ক্ষেত্রে বন্ধন শক্তি বেশি। এবং টোটাল যদি আমি এই গ্রাফের এভারেজ মান দেখি, এই গ্রাফের এভারেজ মান হচ্ছে এই মানটা হচ্ছে 8 MeV পার নিউক্লিয়ন। তো এই গ্রাফের এভারেজ মান হচ্ছে 8 MeV পার নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান হচ্ছে 8 MeV। তো আমরা এই গ্রাফ থেকে দুটো জিনিস দেখতে পেলাম, যে বাইন্ডিং এনার্জি ইজ লো ফর লো এ, অর্থাৎ যাদের ভর সংখ্যা কম তাদের বাইন্ডিং এনার্জি কম, আবার বাইন্ডিং এনার্জি লো ফর হাই এ, অর্থাৎ যাদের ভর সংখ্যা বেশি তাদের বাইন্ডিং এনার্জিটাও আবার কম। তো প্রথমে বলি এই বাইন্ডিং এনার্জি কি ইন্ডিকেট করে। আমি আগেই বলেছি বাইন্ডিং এনার্জি স্টেবিলিটি ইন্ডিকেট করে। বাইন্ডিং এনার্জির মান যদি বেশি হয়, হাই হয়, তাহলে এটি একটি স্টেবল নিউক্লিয়াসকে বোঝায়, অর্থাৎ এই নিউক্লিয়াসকে ডিসইন্টিগ্রেট করতে বা ব্রেক করতে আমাদের হিউজ এনার্জির প্রয়োজন। বাইন্ডিং এনার্জি লো বলতে কি বোঝায়, অর্থাৎ নিউক্লিয়াসটা অতটাও স্টেবল নয়, স্থায়িত্ব কম, এটাকে ডিসইন্টিগ্রেট করতে বা ভাঙতে আমাদের বেশি এনার্জি লাগবে না। বাইন্ডিং এনার্জি জিরো বলতে কি বোঝায়, বাইন্ডিং এনার্জি জিরো বলতে বোঝায় নিউক্লিয়াসটা জাস্ট ফর্ম হয়েছে, এখনো দৃঢ় অবস্থায় আসেনি, জাস্ট ফর্ম হয়েছে নিউক্লিয়াসটা। এবং বাইন্ডিং এনার্জি লেস দ্যান জিরো বা নেগেটিভ বলতে কি বোঝায়, এটা নিউক্লিয়াস তার মানে তৈরি হয়নি, এটা কখনোই হতে পারে না। তো আমরা এবার দেখব যে বাইন্ডিং এনার্জি লো এর ক্ষেত্রে কেন, অর্থাৎ হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে বন্ধন শক্তি কেমন কম কেন। আমি যদি একটা হালকা নিউক্লিয়াসের ছবি আঁকি, এটার মধ্যে যদি নিউক্লিয়নগুলি আঁকি, আর যদি আমি একটা ইন্টারমিডিয়েট বা বড় নিউক্লিয়াস আঁকি, তো এরকম আরো চলে যাবে। এরকম যদি টোটালটা আমি আঁকি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে নিউক্লিয়ন অন সারফেস ইজ লার্জ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি পৃষ্ঠতলে বা সারফেসে নিউক্লিয়ার সংখ্যা কিন্তু এখানে বেশি, এটার তুলনায়। অনেকে ভাবতে পারে কই এখানে তো এখানে অল্প কটা রয়েছে, এখানে হলে প্রচুর থাকবে, না সেটা নয়। নিউক্লিয়াসের সাপেক্ষে এর কিন্তু সারফেসে ইলেকট্রন সংখ্যা কম, আর এই নিউক্লিয়াসের যে যতগুলো নিউক্লিয়ন রয়েছে তার সাপেক্ষে সারফেসে কিন্তু বেশি নিউক্লিয়ন রয়েছে। অর্থাৎ হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে বন্ধন শক্তি কম হয় সারফেস এফেক্টের জন্য। কেন? কারণ যে নিউক্লিয়নগুলি সারফেসে থাকে তারা এই সারফেস এসকেপ করার একটা প্রবাবিলিটি দেখায়, অর্থাৎ এই নিউক্লিয়নগুলির উপর সব দিক থেকে টান কিন্তু সমান নয়, এবং এরা যে কেউ সারফেস ত্যাগ করতে চায় বা সারফেস থেকে স্কেপ হতে চায় এরা, কিন্তু এইখানে যে কোনো নিউক্লিয়নের উপর সব দিক থেকে টানটা সমান থাকে, তাই এদের সারফেস এসকেপের প্রবাবিলিটি অত্যন্ত কম। এবং এরপরে যখন আমরা লিকুইড ড্রপ মডেল করব তখন আমরা এইটার গ্রাফের টোটাল অ্যানালাইসিস আসবে যে কিভাবে এই গ্রাফটা তৈরি হলো। প্রথমেই কিন্তু এই গ্রাফ আসেনি, প্রথমে একটা স্ট্রেট লাইন আসে, তারপরে নিচের দিকে, তারপরে উপরের দিকে আসে, তো অনেক পরে এই গ্রাফটা আসে। তো আমি লো নিউক্লিয়াসের ক্ষেত্রে একটু বলতে চাই যে সারফেস এফেক্ট টানটা বাইন্ডিং এনার্জিকে কিভাবে কমায়। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে আশা করি, তো 4 পাই r² হিসেবে কমাতে থাকে। এই
টার্মটা বাইন্ডিং এনার্জি থেকে এই টার্মটা বাদ যায়, তো 4 পাই আর মানে এর আগের দিন আমরা দেখেছি r0 a টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে এই টার্মটা কিন্তু a টু দি পাওয়ার 2/3 এর সঙ্গে সমানুপাতিক। খুব ইম্পর্টেন্ট, সারফেস এফেক্টের টার্মটা কিন্তু a টু দি পাওয়ার 2/3 এর সঙ্গে সমানুপাতিক। তো এটা লিকুইড ড্রপ মডেলের সময় এর আরো ডিটেলস অ্যানালাইসিস করব। এবার হচ্ছে ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে যেমন ইউরেনিয়াম, এসবের ক্ষেত্রেও আবার নিউক্লিয়ন বন্ধন শক্তির মান বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান কম কেন? তো একটা ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসের সাইজ অত্যন্ত বড় হয়, এর ফলে প্রোটন সংখ্যা অত্যন্ত বেশি হয় এবং প্রোটনগুলির মধ্যে কুলম্ব রিপালশন ফোর্স কাজ করে। তো ভারী নিউক্লিয়াসগুলির ক্ষেত্রে কম কেন? কুলম্ব রিপালশন ফোর্স বা কুলম্ব ইন্টারঅ্যাকশনের জন্য কম। তো এই ভ্যালুটাও আমি দেখাচ্ছি যে হাই নিউক্লিয়াসের ক্ষেত্রে হয় কতটা। তো এই ফ্যাক্টরটা হচ্ছে যে নাম্বার অফ প্রোটন পেয়ার্স, কটা প্রোটন তৈরি হতে পারে, জেড যদি অ্যাটমিক নাম্বার হয় বা পারমাণবিক সংখ্যা হয়, তো প্রোটন পেয়ার তৈরি হবে জেড ইন্টু জেড মাইনাস 1/2 এতগুলি। প্রত্যেকটা চার্জ যদি আমি ই ধরি তাহলে ই স্কোয়ার বাই আর, অর্থাৎ তাদের মধ্যে ডিস্টেন্স। একটু কেউ ভাবতেই পারে যে কুলম্ব বলে তো নিচে আর স্কোয়ার ছিল, তো এখানে কেন আর? তো এই আরটা হচ্ছে একে এনার্জি টার্মসে এক্সপ্রেস করা হয়েছে তাই, অর্থাৎ বল ইন্টু সরণ একটা আর দিয়ে গুণ হলেই এটা এনার্জি টার্মসে চলে আসে, অর্থাৎ এটা কুলম্ব ইন্টারঅ্যাকশন এনার্জি নট ফোর্স। এবং কেন এটাকে আমি এনার্জি টার্মসে রাখলাম, কারণ বাইন্ডিং ওটা এনার্জি, সো বাইন্ডিং এনার্জি থেকে এই এনার্জি টার্মসটা কিন্তু বাদ যাবে। এটা ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা বেশি সিগনিফিকেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে আর যেহেতু, আমি নেক্সট লাইনে করছি এটা, আর যেহেতু r0 a টু দি পাওয়ার 1/3, তো আমরা বলতে পারি ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে কুলম্ব ইন্টারঅ্যাকশনটা a টু দি পাওয়ার -1/3 এর উপর নির্ভরশীল, অর্থাৎ ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে কুলম্ব ইন্টারঅ্যাকশনটা কাজ করবে এবং এই কুলম্ব ইন্টারঅ্যাকশন বাইন্ডিং এনার্জিকে কমিয়ে দেবে এবং ফ্যাক্টরটা a টু দি পাওয়ার -1/3 এর সমানুপাতিক। তো এই ছিল বাইন্ডিং এনার্জি কেন হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রেও কম, ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রেও কম। এখানে মোটামুটি ভাবে এই জায়গাতে হিলিয়াম বসে, এই জায়গাতে মোস্ট প্রবলি নাইট্রোজেন, এই জায়গাতে নিকেল 62 এটা বসে, যার বাইন্ডিং এনার্জিটা অত্যন্ত বেশি। তো আমরা এবার আলোচনা করব যে বাইন্ডিং এনার্জি বেসিসে কিছু প্রবলেম। তো আমি দুটো প্রবলেম করছি। এবার আমরা প্রথমে বের করব বাইন্ডিং এনার্জি অফ আলফা। খুব ইম্পর্টেন্ট, এই প্রবলেম আসবেই যে কোনো এক্সামে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম গুলো। আলফা মানে আমরা জানি হিলিয়ামের নিউক্লিয়াস, তো হিলিয়াম 24। তো এই হিলিয়ামের কটা প্রোটন রয়েছে? দুটো প্রোটন, 4 - 2, তাহলে কটা হচ্ছে? দুটো নিউট্রন, দুটো প্রোটন দুটো নিউট্রন। তো আমাদের এই প্রোটন এবং নিউট্রনের মাস, অ্যাটমিক মাস ইউনিটে মাস কত সেটা আমাদের সাপ্লাই করা থাকবে বা নাও থাকতে পারে, সেই ডেটাটা আমাদের মুখস্থ রাখতে হবে। কিন্তু এই নিউক্লিয়াসের মাস কত সেটা অবশ্যই সাপ্লাই করা থাকবে। তো আমি এটার বাইন্ডিং এনার্জি বের করবো। তো আমাদের এই জিনিসগুলি সাপ্লাই থাকবে কি কি? mn, অর্থাৎ একটা নিউট্রনের মাস কত? একটা নিউট্রনের মাস হয় 1.008665 ইউ। ইউ বলতে অ্যাটমিক মাস ইউনিট বা AMU লিখতে পারে কেউ। তো MP একটা প্রোটনের ভর হচ্ছে 1.007276 ইউ এবং এই নিউক্লিয়াসটার ভর হচ্ছে m আলফা বললাম আমি, এই নিউক্লিয়াসটার ভর হচ্ছে 4.001506 ইউ। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ভর ত্রুটিটা বের করা, যেটা আমি বলেছি পৃথক পৃথক ভরটা বেশি হয়, তার তুলনায় নিউক্লিয়াসের ভরটা কম হয় এবং সেটাকে এনার্জিতে কনভার্ট করা। এসআইতে করলে কেজিতে মাস ডেফিসিট গুলি বের করব এবং সি স্কোয়ার অর্থাৎ 3 × 10⁸ এর হোল স্কোয়ার দিয়ে গুণ করে জুল ইউনিটে আসবে। আর আমরা যদি ইভিতে করি তাহলে আমরা অ্যাটমিক মাস ইউনিটকে এনার্জিতে আগে কনভার্ট করে নেব এবং এর আগের দিন আমি করিয়েছি
এক অ্যাটমিক মাস ইউনিটের ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে 931.2 MeV বা মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমার এখানে কাজ কি, এখানে আমার কাজ হচ্ছে বাইন্ডিং এনার্জিটা ফাইন্ড করা, ডেল ই। তো ডেল ই আমি বলেছিলাম ফর্মুলাটা এরকম ছিল যে প্রোটনের আলাদা আলাদা ভরগুলি যোগ করতে হবে। তো এখানে প্রোটন কটা রয়েছে, দুটো প্রোটন, তাহলে 2, প্রত্যেকটা প্রোটনের ভর কত, এইটা, তাহলে 2 × 1.007276 প্লাস কটা নিউট্রন রয়েছে, দুটো নিউট্রন রয়েছে, তাহলে 2 × নিউট্রনের ভরটা লিখছি। এই ভরটা কার থেকে বেশি, এরা যে নিউক্লিয়াস তৈরি করলো সেই নিউক্লিয়াসের থেকে এদের ইন্ডিভিজুয়াল ভরটা বেশি। তো আমি এই জায়গাটায় মাইনাস নিউক্লিয়াসের ভর আমাদের দেওয়া আছে 4.001506। তো এটা হচ্ছে মাস ডেফিসিট, তো এটাকে আমি ডেল এম দিলাম। তো এই ভর ত্রুটিটার মান যদি আমি ক্যালকুলেটরে বসাই তো এর ভ্যালুটা আসবে নিয়ারলি 0.03037 ইউ। তো এটাকে যদি আমি এনার্জি টার্মসে লিখি, এই মাস কত ইকুইভ্যালেন্ট এনার্জি দেবে, তো ডেল ই ইজ ইকুয়াল টু হবে 0.03036। এটা এবং 1 ইউ কত এনার্জিকে ইন্ডিকেট করে, আমরা বলেছি 931.2 MeV মেগা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ ডেল ই যদি এই গুণটা যদি আমি করি, এর ভ্যালু আসবে 28.29 MeV মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি এটার বাইন্ডিং এনার্জি বের করলাম। তো এটাকে আমি গ্রাফে দিয়েছি, বি দিয়ে প্রকাশ করেছি। বাইন্ডিং এনার্জি অফ আলফা পার্টিকেল আসলো এই রেজাল্টটা, অর্থাৎ আমি এটাকে হিলিয়ামের নিউক্লিয়াস বলতে পারি। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান কত, এটা আমরা দেখছি নিউক্লিয়ান রয়েছে 4টে নিউক্লিয়ান রয়েছে। তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান যদি আমাদের বের করতে দেয়, তো এই রেজাল্ট আবার কত দিয়ে ডিভাইড হবে, 4 দিয়ে ডিভাইড হবে, এবং যার ভ্যালু মোটামুটি 7 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, 7.07 এর কাছাকাছি আসবে। এবং আমরা দেখছি যে এই যে ডট ডট লাইনটা দিয়েছিলাম, এটা ছিল 8 MeV পার নিউক্লিয়ানকে নির্দেশ করে, তাহলে 7 তার একটু নিচে হবে, তো মোটামুটি 7 এইটা। তো এইটা হচ্ছে এই জায়গাটায় আমার কি বসে আছে, হিলিয়াম নিউক্লিয়াসটা এই জায়গাটা বসে আছে। গ্রাফটা যদি ভালো করে খেয়াল করো তো দেখবে এখানে হিলিয়ামটা বসে আছে। নেক্সট আরেকটা বাইন্ডিং এনার্জি করবো আমরা। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা বাইন্ডিং এনার্জি এবার আমরা করছি, সেটা বাইন্ডিং এনার্জি অফ ডয়টেরন। তো বাইন্ডিং এনার্জি অফ ডয়টেরন, এই ডয়টেরনের বন্ধন শক্তি বের করতে গেলে আমাদের আগে সবার আগে বের করতে হবে এটা কটা প্রোটন কটা নিউট্রন রয়েছে। এখানে প্রোটন রয়েছে একটা, নিউট্রন রয়েছে 2 - 1 মানে 1, তাহলে এটা হচ্ছে 1p 1n সিস্টেম। তো এটার বাইন্ডিং এনার্জি আমরা কিভাবে বার করব, এর আগের বারের মতোই আমি বলেছি যে আমাদের প্রোটন আর নিউট্রনের মাসটা বলে দেওয়া থাকবে বা নিজেদেরকে মুখস্থ রাখতে হবে, কিন্তু নিউক্লিয়াসের মাসটা অবশ্যই আমার বলে দেওয়া থাকবে। এখানে নিউক্লিয়াসের মাস বলে দেওয়া রয়েছে 2.013553 ইউ। তো আমি আশা করি তোমরা এটা করতে পারবে। প্রোটন এবং নিউট্রনের আগের মাসই ক্যালকুলেট করবে। কি করবে, একটা প্রোটনের মাস 1 × প্রোটনের যে ইউ ইউনিটের মাস আছে সেটা, একইভাবে প্লাস যে নিউট্রনের মাসটা করবে, তার থেকে এই রেজাল্টটা বাদ দেবে, এবং যে রেজাল্টটা আসবে সেটা ইউ ইউনিটে আসলো, অর্থাৎ ভর ত্রুটি পেলাম, সেটাকে বাইন্ডিং এনার্জিতে কনভার্ট করতে গেলে 931.2 MeV দিয়ে গুণ করতে হবে। এই করে যদি আমি রেজাল্টে আসি, তো আমি এটা তোমরা বাড়ির কাজ করবে। এটা যদি আমরা রেজাল্ট আসি, তো এটার বাইন্ডিং এনার্জি আমরা দেখব 2.225 MeV। অর্থাৎ দেখতে পাচ্ছি এর বাইন্ডিং এনার্জি কিন্তু অত্যন্ত কম, কারণ এটা হচ্ছে কটা নিউক্লিয়নের জন্য, দুটো নিউক্লিয়নের জন্য, তাহলে একে আবার রেজাল্টকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি এই ডয়টেরনের কিন্তু অত্যন্ত কম। এই কারণে
ডয়টেরন হচ্ছে স্টেবল নিউক্লিয়াস নয়। তো আমরা এখান থেকে একটা ইম্পর্টেন্ট টপিক আসবো, সেটা হচ্ছে ফটো ডিসইন্টিগ্রেশন অফ ডয়টেরন। তো ফটো ডিসইন্টিগ্রেশন অফ ডয়টেরন কি বলা হচ্ছে, একটি ফোটন কণা বা গামারে নয়, ফোটনকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। তো একটি ফোটন কণার স্রোত যার শক্তি বা এনার্জি 2.225 MeV বা তার থেকে বেশি, তার সঙ্গে যদি একটা ডয়টেরনের সংঘর্ষ হয় তবে ডয়টেরন কিন্তু ভেঙে যাবে। কিসে কিসে ভেঙে যাবে? একটা নিউট্রন এবং একটা প্রোটনে ভেঙে যাবে। তো এটাকেই বলা হয় ফটো ডিসইন্টিগ্রেশন অফ ডয়টেরন। অর্থাৎ আমি যদি এটার ইকুয়েশনটা লিখি, গামা এটা কার উপর পড়লো? একটা ডয়টেরনের উপর পড়লো, তাহলে কি তৈরি করলো? একটা প্রোটন একটা নিউট্রন। এই গামাটাকে আমরা এখানে প্রজেক্টাইল বলবো, প্রজেক্টাইল। তো এই প্রজেক্টাইলের এনার্জি নিয়ারলি হতে হবে কত? 2.225 MeV বা তার থেকে বেশি। তো আমরা দেখলাম, প্রথমে বাইন্ডিং এনার্জি করলাম, সেটার এক্সপ্রেশন করলাম, গ্রাফ করলাম, সেটা থেকে আমরা দুটো জিনিস আসলাম, যে হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে বন্ধন শক্তি কম কেন, ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে কম কেন। দুটো প্রবলেম করলাম, অবশ্যই আরো প্রবলেম তোমরা করবে। এবার নেক্সট আমরা আসছি নিউক্লিয়ার স্ট্রাকচার। নিউক্লিয়াসের বর্ণনা দেওয়ার জন্য বা নিউক্লিয়াসের স্ট্রাকচার কেমন, বা নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেই ফোর্সটার নেচার কেমন, এই যাবতীয় তথ্য বর্ণনা করার জন্য নিউক্লিয়াস সম্পর্কে বিভিন্ন মডেল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দুটি মডেল হলো লিকুইড ড্রপ মডেল এবং শেল মডেল। এই লিকুইড ড্রপ মডেল এবং শেল মডেল, বা যে মডেলই বলি না কেন, কোনো মডেলই এককভাবে কিন্তু নিউক্লিয়াসের সমস্ত প্রপার্টি এক্সপ্লেন করতে পারে না। এর পরের দিন করাবো কি লিকুইড ড্রপ মডেল এবং কি শেল মডেল। লিকুইড ড্রপ মডেলের উপর একদিন লাগবে। তো মোটামুটি একটু বলে রাখি, লিকুইড ড্রপ মডেলে নিউক্লিয়াসকে একটা লিকুইডের ড্রপের সঙ্গে ইকুইভ্যালেন্ট হিসেবে ধরে নেওয়া হয়, যদিও লিকুইড ড্রপের সঙ্গে নিউক্লিয়াসের মিলও রয়েছে প্রচুর, আবার বৈসাদৃশ্য বা ডিফারেন্সও অনেক রয়েছে। তো এই লিকুইড ড্রপ মডেলের উপর বেস করে কিন্তু বাইন্ডিং এনার্জি সফলভাবে ব্যাখ্যা করা যায়। লিকুইড ড্রপ মডেলের সব থেকে বড় সার্থকতা হচ্ছে বাইন্ডিং এনার্জি ভালো মতো ব্যাখ্যা করা যায় সঠিকভাবে। যদিও লিকুইড ড্রপ মডেলের সঙ্গে আমার আরো দুটো জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং কোয়ান্টাম এফেক্ট। অ্যাড করলে টোটাল বাইন্ডিং এনার্জি এক্সপ্লেন করা যায়। কিন্তু লিকুইড ড্রপ মডেলের একটা বড় ফল্ট হলো এটা ম্যাজিক নিউক্লিয়াস কি সেটা ব্যাখ্যা করতে পারে না। ম্যাজিক নিউক্লিয়াই এর স্থায়িত্ব বা ম্যাজিক নিউক্লিয়াস কেন এরা, তো ম্যাজিক নিউক্লিয়াসের উৎপত্তি এবং তার কি বলবো স্টেবিলিটি কেন হাই সেটা ব্যাখ্যা করতে পারে না। অন্যদিকে শেল মডেল ধরে নেয় যে নিউক্লিয়াসের বাইরে যেমন ইলেকট্রনরা বিভিন্ন অরবিটে ঘুরে, নিউক্লিয়নগুলিও নিউক্লিয়াসের মধ্যে এরকম বিভিন্ন অরবিটে ঘুরতে থাকে। তো সেই অরবিটের স্ট্রাকচার কি, যেমন আমরা ইলেকট্রনের ক্ষেত্রে করেছি 1s2 2s2 2p6 3s2 এটসেট্রা, এরও কিন্তু আলাদা একটা স্ট্রাকচার রয়েছে এবং সেই স্ট্রাকচারের উপর বেস করে এ কিন্তু ম্যাজিক নিউক্লিয়াস সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে। ম্যাজিক নিউক্লিয়াইয়ের স্ট্রাকচার বা এর গঠন কেন এরকম ম্যাজিক নিউক্লিয়াইগুলি অতীব সুস্থিত এক্সপ্লেন করতে পারে। অন্যদিকে এ কিন্তু আবার বাইন্ডিং এনার্জি কার ব্যাখ্যা করতে পারে না। তো এরকম দুটোরই কিছু সার্থকতা রয়েছে, কিছু মানে অসমর্থ রয়েছে যেগুলি ব্যাখ্যা করতে পারছে না। একটা মেজর ডিফারেন্স হলো লিকুইড ড্রপ মডেল স্ট্রং ইন্টারাকশনের উপর বেস করে ধরে নেয় নিউক্লিয়নগুলি তীব্র শক্তিশালী ইন্টারাকশনের মাধ্যমে নিউক্লিয়াসে রয়েছে, কিন্তু এটা একটা উইক ইন্টারাকশনের মাধ্যমে ধরে নেয়। তো এটা একটা প্যারাডক্স, উইক ইন্টারাকশন প্যারাডক্স, যে নিউক্লিয়াসের মধ্যে কেন উইক ইন্টারাকশন হবে। তো যাবতীয় যা রয়েছে, একটা কথা বলে রাখি, এর আগের দিন যেহেতু আমি আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার এবং
মিরর নিউক্লিয়াস করেছি, তো আজকে আমি ম্যাজিক নিউক্লিয়াসকে তার ডেফিনেশনটা দিচ্ছি। ম্যাজিক নিউক্লিয়াস হলো সেই সমস্ত নিউক্লিয়াস যার ভর সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা, ম্যাজিক নিউক্লিয়াস হলো সেই সমস্ত নিউক্লিয়াস যার ভর সংখ্যা অথবা পারমাণবিক সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা নিম্নলিখিত মানগুলির হয়ে থাকে। মানগুলি কিরকম লিখছি, এই মানগুলির হয়ে থাকে সেই সমস্ত নিউক্লিয়াস অতীব সুস্থিত হয়, এদেরকে বলা হয় ম্যাজিক নিউক্লিয়াস। তাহলে নিশ্চয়ই ডেফিনেশনটা বোঝা গেছে, যে সমস্ত নিউক্লিয়াসের ভর সংখ্যা অথবা প্রোটন সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা এদের যে কোনো একটি এই নিম্নলিখিত মানগুলির হয়, এই মানগুলি লিখতে হবে, তারা অতীব সুস্থিত হয়, তাদেরকে বলা হয় ম্যাজিক নিউক্লিয়াস, এবং এই নাম্বারগুলিকে বলা হয় ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক নাম্বার। যেমন আমি উদাহরণ হিসাবে দিচ্ছি, আবার একটু বলি, যে সমস্ত নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন দুজনাই যদি ম্যাজিক নাম্বার হয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় ডাবলি ম্যাজিক নিউক্লিয়াস, অর্থাৎ তারা অতীব সুস্থিত হয়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেরকম হচ্ছে O816, এটা একটা ডাবলি ম্যাজিক নিউক্লিয়াস। lead 82208, এটা একটা ডাবলি ম্যাজিক নিউক্লিয়াস। আমি যদি একটা ম্যাজিক নিউক্লিয়াসের এক্সাম্পল দিই তাহলে হবে হিলিয়াম 24। হিলিয়াম 24 অর্থাৎ হিলিয়াম একটা ম্যাজিক নিউক্লিয়াস, এই কারণেই ও কিন্তু ওই গ্রাফের একটা পিক জায়গায় বসেছিল। তো আমরা গ্রাফটা মুছে দিয়েছি, নিশ্চয়ই আমি দেখিয়েছিলাম যে পিক জায়গায় হিলিয়াম বসে রয়েছে, বাইন্ডিং এনার্জিটা একটু বেশি। আমি এখানে 28 এবং 40কে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কারণ এরা ম্যাজিক নিউক্লিয়াস হলেও এরা অতটাও স্টেবিলিটি দেখায় না, তাই 28 এবং 40 এই সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে বলা হচ্ছে সেমি ম্যাজিক নিউক্লিয়াস। তো আজকে এটুকুই, আশা করি যা পড়িয়েছি তার মধ্যে কোনো অসুবিধা থাকবে না, যদি থাকে অবশ্যই আমাকে তোমরা জানাবে। নেক্সট দিন আমি লিকুইড ড্রপ মডেল কি এবং তার ডিটেলস অ্যানালাইসিস করব। আজকে এটুকুই, তোমরা করবে, অবশ্যই কোনো অসুবিধা হলে আমাকে জানাবে।